আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের ইসিজিপির আজকের ক্লাসে। তো আজকে প্রথম ক্লাস, টপিক কার্ডিওলজি। তো কার্ডিওলজির উপর আশা করতেছি প্রায় আপনারা 4-5টা ক্লাস পাবেন। এর মধ্যে আজকে প্রথম ক্লাসে আমি চেষ্টা করব মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট কমন জিপি প্র্যাকটিসে যে কেসটা আপনাদের লাগবে সেটা শেখানোর। তাহলে আমরা শুরু করি, কথা না বাড়িয়ে। দেখেন, আচ্ছা, এটা একটা প্রেসক্রিপশন পেজ। আপনি সবসময় চেষ্টা করবেন প্রেসক্রিপশন লেখার সময় এইরকম একটা ফরম্যাট মেনটেন করার জন্য। ফরম্যাটটা কীরকম? লেফট সাইডে চিফ কমপ্লেইন, দেন পেশেন্টের পাস্ট হিস্ট্রি, দেন ফিজিক্যাল এক্সামিনেশন অথবা অন এক্সামিনেশন ফাইন্ডিংস, দেন কোনো কিছু অ্যাডভাইস বা ইনভেস্টিগেশন দিলে, দেন একটা ডায়াগনোসিস। এই হচ্ছে আপনার আমাদের ফরম্যাট। আর এগুলো আমি আপনাদেরকে পড়ানোর সুবিধাতে কিছু এক্সট্রা কথা লিখছি যেগুলো আপনারা ইউজুয়ালি প্রেসক্রিপশনে লিখবেন না। ওকে, সো আপনারা তাহলে এই ফরম্যাটটা মেনটেন করবেন লেফট সাইডে। ওকে, আর মিডল পোর্শনে যেটা আপনার প্রেসক্রিপশন পেজ, সেটা একদম ফুল ব্ল্যাঙ্ক থাকুক অথবা এরকম গড় করা থাকুক, যেরকমই থাকুক না কেন আপনি আপনার মতো করে লিখবেন। ওকে, আমি বর্তমানে টাইপিং প্রেসক্রিপশন আমার চেম্বারে ইউজ করি, যার কারণে এই ফরম্যাটটা আমি ইউজ করি না। এটা আমার আগের ফরম্যাট ছিল, তখন হাতে এইভাবে লিখতাম, গড় করা ছিল। যাই হোক, আপনাদের সুবিধা মতো আপনারা আপনাদের প্রেসক্রিপশন পেজটা বানাবেন, জাস্ট ফরম্যাটগুলো মেনটেন করবেন আর কি। হ্যাঁ, তাড়াহুড়া করে শুধু চিকিৎসা দিয়ে ছাড়বেন না, কারণ আপনার এই প্রেসক্রিপশন কিন্তু আরও অনেকের কাছে পৌঁছাবে, সবার একটা আইডিয়া হবে আপনার সম্পর্কে। ওকে, তাহলে দেখেন, আপনার কাছে একটা পেশেন্ট আসলো সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন নিয়ে। দেখেন, একটা পেশেন্ট সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন নিয়ে আসলে পেশেন্টের অ্যাপিয়ারেন্স দেখে আপনার কিন্তু ডায়াগনোসিস করে ফেলতে হবে। কীরকম? আমি রিসেন্ট একটা পেশেন্ট পাইছিলাম, পেশেন্টের চেস্ট পেইন হচ্ছে রাইট সাইডে, সিভিয়ার, রেডিয়েশন খুব একটা ছিল না, বাট পেশেন্টের ছিল অনেক বেশি সোয়েটিং, পেশেন্টের আপনার ব্লাড প্রেশার অনেক হাই ছিল, পেশেন্টের আগে থেকে অনেকগুলো কোমরবিডিটি ছিল। সো আমি রাইট সাইডের চেস্ট পেইন হলেও পেশেন্টটাকে আমি 2টা মিনিট টাইম ওয়েস্ট করি নাই। আমি তাকে বললাম এটা দ্রুত ইসিজি করে আসেন। আমার চেম্বারের পাশে একটা ল্যাব আছে, ইসিজি করলাম, শুধু ইসিজি পেপারটা দেখলাম যে ওখানে মাল্টিপল লিডস টি ইনভার্সন। আমার মনে হচ্ছে এটা নন এলিভেটেড এমআই। আমি দ্রুত পাঠিয়ে দিলাম সিএমসি কার্ডিওলজি ডিপার্টমেন্টে, এবং তারা এই পেশেন্টটাকে অ্যাকসেপ্ট করলো, অ্যাডমিশন করালো, লো মলিকুলার ওয়েট হেপারিন সহ আদার কার্ডিওলজি সব ড্রাগ দিয়ে ডিসচার্জ করে দিল। তাহলে আমি কি বলতে চাচ্ছি, কেন এই কথাগুলো বললাম আরেকবার বলি। একটা পেশেন্ট আপনার কাছে সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন নিয়ে আসলে এটা টিপিক্যাল একটা কার্ডিয়াক চেস্ট পেইন, বাট cardiac patient may come to you with chest pain in either right side or left side or any from the chest, any side from the chest. চেস্টের যে কোনো সাইডে একটা চেস্ট পেইন নিয়ে আসলে আনটিল প্রুভেন আদারওয়াইজ একটা মাথায় ডায়াগনোসিস রাখতে হবে কার্ডিয়াক। সেকেন্ড, থার্ড, আপনি পেশেন্টের অ্যাপিয়ারেন্স, পেশেন্টের বয়স, পেশেন্টের কোমরবিডিটি সবগুলো হিসাব করে রাখবেন। আমার পেশেন্টটা আসছিল রাইট সাইডের চেস্ট পেইন, সোয়েটিং দেখলাম, অ্যাপিয়ারেন্স দেখলাম, পেশেন্ট আগে থেকে হাইপারটেনসিভ ছিল। আমার ডায়াগনোসিস এটা একটা একিউট করোনারি সিনড্রোম, যেটা আমি ইসিজিটা ডায়াগনোসিস করে রেফার করে দিলাম। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সবসময় টিপিক্যাল সেন্ট্রাল চেস্ট পেইন আপনার কাছে আসবে না। রাইট হোক, লেফট হোক, আপার হোক, অ্যাপেগেস্টিক হোক, সেন্ট্রাল হোক, সবসময় চেস্ট পেইনের জন্য একটা ডিডি কার্ডিয়াক ইস্যুস মাথায় রাখবেন, নাম্বার 1। Number 2, this pain may be radiated to the left sided of the neck, left side of the limb, may be radiated, তার মানে রেডিয়েশন ছাড়া আসতে পারে। অনেক সময় মাস্কিং চেস্ট পেইন থাকে ইন ডায়াবেটিক পেশেন্ট, আপনাদের কাছে তারা আসতে পারে কোনো চেস্ট পেইন ফিল হয়, রেডিয়েশন হচ্ছে না। আবার অনেকে আসতে পারে চেস্ট পেইন মাইল্ডলি ফিল হতে পারে না। তো বলতে চাচ্ছি, সিভিয়ার চেস্ট পেইন থাকতে পারে, নাও থাকতে পারে, সেন্ট্রাল চেস্ট পেইন থাকতে পারে, নাও থাকতে পারে, রেডিয়েশন থাকতে পারে, নাও থাকতে পারে। রেডিয়েশনের বিষয়টা প্লাস মাইনাস, সিভিয়ারিটির বিষয়টা প্লাস মাইনাস, সবগুলো প্লাস মাইনাস। তার মানে সহজ হিসাব, এনি চেস্ট পেইন ইন ইউর জিপি চেম্বার সবসময় কার্ডিয়াক ইস্যুস মাথায় রাখবেন।
এবার আসে পেশেন্টের বয়স, পেশেন্টের অ্যাপিয়ারেন্স, পেশেন্টের এক্সামিনেশন ফাইন্ডিংস আপনাকে ক্লু দিবে। যদি একটা পেশেন্ট সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেন নিয়ে আপনার চেম্বারে আসে, ওকে, সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেন নিয়ে আপনার চেম্বারে আসলো, প্লাস মাইনাস রেডিয়েশন আছে কোথায়, থ্রট, আপ, ব্যাক, অর্জ থাকতে পারে। সাথে পেশেন্ট আপনার কাছে কি নিয়ে আসলো, শর্টনেস অফ ব্রেথ, সাথে কি নিয়ে আসলো, সেটিং। একটা এরকম সিনারিও দেখে আপনার একটা ডায়াগনোসিস মাথায় কি থাকে বলেন তো? আপনার একটা ডায়াগনোসিস মাথায় থাকবে একিউট করোনারি সিনড্রোম, আপনার ডায়াগনোসিস। কেন? টিপিক্যাল সিনারিও। আর যদি টিপিক্যাল না আসে, ইয়োর ইভ্যালুয়েশন, ইয়োর এক্সামিনেশন ফাইন্ডিংস, ইয়োর হিস্ট্রি টেকিং আপনাকে ক্লু করবে বা গাইড করবে টু রিচ দ্য অ্যাকচুয়াল ডায়াগনোসিস। ওকে, আমার এই পেশেন্ট ধরেন আসলো, যার আপনি পাস্ট হিস্ট্রি নিয়ে দেখলেন কি আছে তার, স্মোকিং করে, পেশেন্ট হাইপারটেনসিভ, পেশেন্ট ডায়াবেটিক, তার ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস আপনি ব্লাড প্রেশারটা বাড়তি পাচ্ছেন। সিচুয়েশনটা, যদি পেশেন্ট একিউট করোনারি সিনড্রোম থেকে একিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরে চলে যায়, তখন আপনি ইউজুয়ালি সিচুয়েশন কম পাবেন। তাহলে একটা পেশেন্ট যদি এলবিএফ ডেভেলপ করে, এলবিএফ ডিউ টু হোয়াট, একিউট করোনারি সিনড্রোম, বুঝতে হবে ইট ইজ এন এমার্জেন্সি অ্যান্ড ইউ শুড রেফার দ্য পেশেন্ট টু দ্য টারশিয়ারি কেয়ার হসপিটাল। এই সকল পেশেন্টের আপনি বাইভেজাল কি পাবেন লাংসে, বাইভেজাল লাংসে ক্র্যাপস পাবেন। ওকে, কখন ক্র্যাপস পাবেন বলে, যদি সেটা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়, যদি না হয় সেক্ষেত্রে লাগবে না। আপনার কাছে একটা চেম্বারে টিপিক্যাল চেস্ট পেন নিয়ে আসলো, সুইটিং, শর্টনেস অফ ব্রেথ পাচ্ছেন। শর্টনেস অফ ব্রেথটা প্লাস মাইনাস, ইউজুয়ালি শর্টনেস অফ ব্রেথ ফিলিং হয় কাদের, একিউট করোনারি সিনড্রোমের পেশেন্টদের, বাট অ্যাকচুয়াল শর্টনেস অফ ব্রেথ কাদের থাকে, যাদের এলবিএফ হয়। ওকে, স্যাচুরেশন ভালো, শর্টনেস অফ ব্রেথ ফিলিং হচ্ছে, আপনি বুঝতে হবে এটা কার্ডিয়াক ইস্যুস হতে পারে। আপনি দ্রুত পেশেন্টকে কি করাবেন, ইসিজি করাবেন। ইসিজিতে আপনি কি পাচ্ছেন বলেন, আপনি এসটি এলিভেশন পাচ্ছেন, অথবা আপনি টি ইনভার্সন পাচ্ছেন, অথবা আপনি এসটি ডিপ্রেশন পাচ্ছেন। যাই হোক, আপনি যেটাই পাচ্ছেন, আপনার এই যে এসটি সেগমেন্টের চেঞ্জেস, টি ওয়েভের চেঞ্জেস, এগুলো আপনাকে ক্লু করে যে আপনি একটা কার্ডিয়াক পেশেন্ট নিয়ে ডিল করতেছেন। মাথায় রাখবেন, ইফ ইউ গেট এসটি এলিভেশন ইন ইসিজি, নেভার এভার ডু সিরাম ট্রপোনিনাই, বিকজ সিরাম ট্রপোনিনাই ইউজুয়ালি করে ইন কেস অফ নন এসটি এলিভেটেড এমআই। নন এসটি এলিভেটেড এমআই মানে কি, দেয়ার ইজ নো ক্লিয়ার কাট এসটি এলিভেশন, রেদার সেখানে এসটি ডিপ্রেশন থাকবে, রেদার সেখানে টি ইনভার্সন থাকবে, রেদার সেখানে কোনো এসটি চেঞ্জেস অল্প থাকতে পারে। ওকে, তাহলে মাথায় রাখবেন ট্রপাই কখন, যখন এসটি এলিভেশন পাবেন না। ওকে, তাহলে ট্রপাই করলে নন এসটির ক্ষেত্রে বাড়তে পারে, কত গুণ বাড়ে মাথায় রাখবেন। ইউজুয়ালি টিপিক্যাল পেইন থাকলে ট্রপাই সামান্য বাড়লেও রেফার করেন, বাট অনেক সময় কার্ডিওলজিতে দেখা যায় কি, ওরা ট্রপাইটা যদি আপনার 10 গুণ না বাড়ে, পেশেন্টগুলো নিতে চায় না। সিরাম ট্রপোনিনাই 10 গুণ না বাড়লে ওনারা পেশেন্টটাকে ভর্তি করায় না। আর যেটা হাই স্পেসিফিক ট্রপাই আছে, সরি, যেটা ট্রপাই আছে সেটা 5 গুণ, সেটা 5 গুণ না বললে ওনারা অনেক সময় কি করে না, আপনার অ্যাডমিশন নেয় না। ট্রপাইটা 5 গুণ আর হাই স্পেসিফিকটা অনেক সময় 10 গুণ চায়। কারা, কার্ডিওলজিতে অনেক সময় অ্যাডমিশনের ক্রাইটেরিয়া হিসেবে তারা চায় পেশেন্টের ধরেন এসটি এলিভেশন নাই, এসটি ডিপ্রেশন আছে, অথবা কোনো চেঞ্জ নাই, শুধু কি আছে, চেস্ট পেন আছে, ইসিজি নো চেঞ্জেস, ট্রপাই দেখলো অল্প বাড়ছে, তারা অনেক সময় বলে যে কি রিপিট ট্রপাই করেন, রিপিট ইসিজি করেন। কেন, যদি ইসিজি চেঞ্জেস থাকে সেই ক্ষেত্রে তারা ট্রপাইকে একভাবে কনসিডার করে, আর ইসিজি চেঞ্জেস না থাকলে অন্যভাবে কনসিডার করে। তারপরে জানার সুবিধার্থে বলি, ট্রপাই নর্মাল যেটা আছে সেটা 5 গুণ আর হাই স্পেসিফিকটা 10 গুণ, এইটুকু বাড়লে সেটাকে সিগনিফিকেন্ট ধরা হয়। বাট পেশেন্টের টিপিক্যাল চেস্ট পেইন থাকলে অল্প চেঞ্জেস পাচ্ছেন, ট্রপাই অল্প বাড়লো, ম্যানেজমেন্ট দিয়ে দেন, ব্যাস এই হলো কথা আমার। আচ্ছা, এসটিএক্সিতে কি চাচ্ছেন, এই যে এলবিএফ হলো অনেক সময় কি থাকে, চেস্টের আপনার এক্সরেতে এই নিচের রিজিয়নগুলোতে কি থাকে, অনেক সময় কিছু আপনার কি থাকে, শ্যাডো থাকে, এলবিএফ এর বা একিউট পালমোনারি এডিমার শ্যাডো, বাইভেজাল শ্যাডো থাকে। ওকে, যা ওখানে আপনি লাংস দিয়ে শুনলে কি পাবেন, ক্র্যাপস পাবেন, এবং সেটা কোন ধরনের ক্র্যাপস, ফাইন ক্র্যাপস। তাহলে আপনার ডায়াগনোসিস কি বলেন, আপনার ডায়াগনোসিস হচ্ছে, সরি,
আপনার ডায়াগনোসিস হচ্ছে কি অ্যাকিউট করোনারি সিনড্রোম। ওকে, এবার আসি ম্যানেজমেন্ট। মাথায় রাখবেন পেশেন্ট যদি স্টেবল হয়, হ্যাঁ পেশেন্ট যদি স্টেবল হয় সেই ক্ষেত্রে আপনি চিকিৎসা দিবেন। চিকিৎসা দিয়ে তারপরে কি করবেন, রেফার করে দিবেন। কখন, পেশেন্ট স্টেবল হলে। তাহলে পেশেন্ট স্টেবল হলে ম্যানেজমেন্ট দিয়ে রেফার করেন, আর পেশেন্ট স্টেবল না হলে সাথে সাথে রেফার করেন। ওকে, আর ম্যানেজমেন্ট কি দিবেন, ম্যানেজমেন্ট দিবেন দেখেন ফার্স্ট চয়েস অফ ড্রাগ আমরা কি দিই বলেন, আমরা একটা ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট থেরাপি দিই। ওকে, যেটা বাজারে প্লাগ্রিন প্লাস নামে পাওয়া যায়, ক্লপিড এস নামে পাওয়া যায়, রিপ্লেট প্লাস নামে পাওয়া যায়, তারপরে এরকম 4-5টা ব্র্যান্ড আছে। ওকে, এগুলো কিসের কম্বিনেশন, ক্লপিডগ্রেলের সাথে অ্যাসপিরিনের কম্বিনেশন। আমরা কি দিই, লোডিং ডোজ দিই। লোডিং ডোজ মানে কি, 75কে 4 দ্বারা গুণ করলে 300 মিলিগ্রাম হয়। 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, 300 মিলিগ্রাম ক্লপিডগ্রেল একসাথে খেলে ওটাকে বলে লোডিং ডোজ। 4টা ট্যাবলেট আমরা একসাথে খেতে বলি পেশেন্টকে। এর পরের দিন থেকে দুপুরবেলা একটা করে করে খাবার পরে চলবে। খাবার পরে কেন, ইকোস্পিরিন কি করে, জিআই ইরিটেশন করে, জিআই সিক্রেশন বাড়ায়, এইচসিএল সিক্রেশন বাড়ায়, পেপটিক আলসার ডিজিজ করে ফেলতে পারে, দ্যাটস ওয়াই ভরা পেটে। ওকে, তারপর পেশেন্টকে কি দিবেন, হাই ডোজ স্ট্যাটিন। ইউজুয়ালি অ্যাটোভাস্ট্যাটিন বলা হয় 80, রোসোভাস্ট্যাটিন বলা হয় 40, এরকম দিতে হয়। বাট আমরা যেটা প্র্যাকটিস করি, আমরা অ্যাটোভাস্ট্যাটিন 40, দ্যাট মিনস 10-এর ট্যাবলেট হলে 4টা, 20-এর ট্যাবলেট হলে 2টা, 40-এর ট্যাবলেট হলে কয়টা, একটা দিব, অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিশিয়ান জাজমেন্ট। ইউজুয়ালি আমরা পেশেন্ট যদি লিনেন-3 হয়েও 40 দিয়ে দিই লোডিং ডোজে। ওকে, পরের বার থেকে, হ্যাঁ তাহলে প্রথমবার আপনি কি দিবেন, অবশ্যই 40 দিবেন। পরের বার থেকে আপনার জাজমেন্টের উপর ভিত্তি করে আপনি কি 10 দিবেন না 20 দিবেন নাকি 40 কন্টিনিউ করবে সেটা সিলেক্ট করবেন। ওকে, দ্যাটস ওয়াই এখানে লেখা আছে কি অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিশিয়ান জাজমেন্ট। লোডিং কিন্তু কত, 40 ফিক্স, বাট মেনটেনেন্স অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিশিয়ান জাজমেন্ট। অবেস পেশেন্ট 40 দেন, মাঝারি আকারের পেশেন্ট 20 দেন, লিনেন-3 পেশেন্ট 10 দেন, মেনটেনেন্স। অ্যাটোভাস্ট্যাটিন ইউজুয়ালি আমরা খাবার আগে দিই, চলবে। আর স্ট্যাটিনগুলো অবশ্যই কখন দিবেন, রাতে দিবেন। এবার আসি পিপিআই। পিপিআই ইউজুয়ালি মাথায় রাখবেন প্যান্টোপ্রাজল, রেবেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডেক্সল্যান্সোপ্রাজল, দিস অল আর সেফ অ্যালং উইথ ক্লপিডগ্রেল। ক্লপিডগ্রেলের সাথে এগুলোর বাইরে যেগুলো আছে যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, তারপর এই জাতীয় যেগুলো আছে এগুলো কি করে, ক্লপিডগ্রেলের কি করে আপনার ড্রাগ ইন্টারেকশনের কারণে ক্লপিডগ্রেলের এফিকেসি যেটা সেটা ডাউন করে দেয়। দ্যাটস ওয়াই আমরা এইগুলোর মধ্যে একটা চুজ করবো। আমি এখানে কি দিছি, জরেল দিছি। কাদে ইবনিসিনার দাম কত, 2.7 টাকা। এক পাতার দাম কত, 27 টাকা। সবচেয়ে সস্তা রেবেপ্রাজল ইন বাংলাদেশ হচ্ছে কি জরেল। সবচেয়ে সস্তা অ্যাটোভাস্ট্যাটিন ইন বাংলাদেশ ইজ অ্যাটিভি। কাদের, ডেল্টা, দাম 3 টাইমস কম। ডেল্টার বাকি ওষুধের মধ্যে মাথায় রাখবেন অ্যাটিভি আর টিভি, এই দুটো ওষুধের দাম খুবই কম। আমি খুব বেশি প্র্যাকটিস করি। ইবনিসিনার তো অনেক প্রোডাক্ট আছে খুবই সস্তা, যেগুলো আমরা হয়তো ক্লাস করতে করতে অনেকগুলো বলবো আপনাদেরকে। ওকে, তাহলে রেবেপ্রাজলটা আপনি সকালে একটা দিলেন, রাতে একটা দিলেন, খাবার আগে চলবে। আর কি দিলেন, পেশেন্টকে বিটা ব্লকার্স দিলেন। কি দিলেন বিটা ব্লকার হিসেবে, বিসোপ্রোল দিলেন। ওকে, এটা সিলেক্টিভ কিন্তু বিসোপ্রোল। বিসরেন রেনেটার 2.5 দিলাম, সকালে একটা করে চলবে। এটা পেশেন্টের অ্যাকিউট করোনারি সিনড্রোম বা এমআই পেশেন্টের আপনার পালপিটেশন থাকুক না থাকুক, আপনার বিটা ব্লকার্স লো ডোজে হলেও দিতে হবে। কেন, এটার অনেক কাহিনী আছে। হ্যাঁ, এটা অ্যারিথমিয়া প্রিভেন্ট করে, এটা হার্ট ফেলিয়ার অনেক সময় প্রিভেনশন করে, অনেকগুলো পারপাস বা অ্যাডভান্টেজ আছে। আপনি আপাতত মাথায় রাখেন যে কি, আচ্ছা আপনি আপাতত মাথায় রাখেন যে কি আপনার বিটা ব্লকার্স দিতে হবে। বাট মাথায় রাখেন পেশেন্টের বিপি যদি কম থাকে, ধরেন সিস্টোলিক 90-র কম, ডায়াস্টোলিক 60-র কম, তারপরেও দিব কিন্তু লো ডোজে, বাট দিব আনটিল পেশেন্ট শকে না থাকলে। ওকে, তাহলে বিটা ব্লকার চলবে। এরপরে কি দিলেন, পেশেন্টের আমরা কি দিচ্ছি, এই সকল পেশেন্টের আপনার কি থাকে বলেন, পেশেন্টের সিভিয়ার চেস্ট পেইন থাকে। ওকে, তো এদের চেস্ট পেইন কমানোর টেকনিকটা একটু শিখাই দিই। মাথায় রাখবেন এই অ্যানজাইনাল যে চেস্ট পেইনটা আছে এটা কমানোর ফার্স্ট চয়েস অফ ড্রাগ হচ্ছে বিটা ব্লকার, যেটা অলরেডি আমরা দিয়ে দিছি। এটাতে না কমলে সেকেন্ড চয়েস অফ ড্রাগ হচ্ছে আমরা গ্লিসারল ট্রাইনাইট্রেট গুলো প্র্যাকটিস করি। ইউজুয়ালি অ্যাকিউট কেসে আমরা জিটিএন দিই। জিটিএন মানে একটা ব্র্যান্ডের নাম বলতেছি, বাট আপনার জেনেরিক নাম হচ্ছে কি গ্লিসারল ট্রাইনাইট্রেট। ওকে, এই ট্রাইনাইট্রেটের আরও একটা নাম আছে, হ্যাঁ একটা মনোকার্ড, যেটা আমরা ক্রনিক কেসে দিই। এটা পরে ইনশাল্লাহ হয়তো ডিসকাস করা হবে। আপাতত এটুকু মাথায় রাখেন যে আমরা অ্যাকিউট কেসে কি দিব, আপনার নিডোকার্ড,
বা ট্রসার এই জাতীয় ড্রাগগুলো দিব। হ্যাঁ, এখন এই ড্রাগগুলো সাবলিঙ্গুয়াল ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। আপনি প্রথমে চুজ করবেন কোনটা, সাবলিঙ্গুয়াল যেটা স্প্রে আছে সেটা। ওকে, তাহলে আমরা নিডুকার অথবা ট্রসার, নাইট্রোগ্লিসারিন, যেগুলো গ্লিসার ট্রাইনাইট্রেটের স্প্রে 2 চাপ জিহ্বার নিচে দিবে বুকে ব্যথা হলে। কখন দিবে, যখনই ব্যথা হয় 2 চাপ করে দিবে। মাথায় রাখবেন 15 মিনিটের মধ্যে 3 বারের বেশি যাতে সে না নেয়। স্টেট নিবে, ব্যথা হলে নিবে। ওকে, এরপরেও যদি ব্যথা না কমে আপনি কি করবেন, আপনি এই জিটিএনটাকে কি দিবেন, ট্যাবলেট ফর্মে দিবেন, যেটা বাজারে 2.6 মিলিগ্রাম রেজিমেন্টে পাওয়া যায়। সকালে একটা, দুপুরে একটা, রাতে খাবে না, এইভাবে দিয়ে। হ্যাঁ, সকালে রাতে এই প্র্যাকটিসটা অনেকে করে, এটা ইউজুয়ালি করা উচিত না, কারণ নাইট্রেট ইনটলারেন্সের একটা বিষয় চলে আসে। চেষ্টা করবেন সকালে আর দুপুরে দেওয়ার জন্য, রাত এবং ইভিনিং স্কিপ করার জন্য। ব্যথা বেশি একটা করে দেন, ব্যথা কম অর্ধেক করে দেন, বেশ। এই আধা আধা বা এক একের এক্সপ্লানেশন হচ্ছে এটা। এরপরও ব্যথা না কমলে আমরা মেথাজিডিন গ্রুপের ড্রাগ দিয়ে, যেগুলো বাজারে মেটাকার্ট এমআর, ট্রাইজেডন এমআর, এই আমে পাওয়া যায় 35 মিলিগ্রাম, দাম বেশি। ওকে, সকালে একটা, রাতে একটা চলবে। ওকে, এবং পেশেন্ট একটু সিডেটিভ দিতে পারেন, ক্লোনাজেপাম, রিবোট্রিল বা রিবো বা এপিট্রা 0.5, 0.25 রাতে একটা করে চলবে, বা 10 দিন বা 1 মাস। ওকে, এই হচ্ছে মোটামুটি একটা একিউট করোনারি সিনড্রোম, একটা এমআই পেশেন্টের অ্যাজ এ হোল ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট শুধুমাত্র আমি প্রেসক্রিপশন যদি আপনাদেরকে দিয়ে দিই, আপনি হয়তো প্রেসক্রিপশন ফলো করবেন, বাট কখন কোনটা দিবেন না দিবেন সেটা আমার এই ভিডিও বা ক্লাস না করলে কখনোই বুঝবেন না। ওকে, এক্সট্রা কিছু কথা দেখেন। নিউয়ার অল্টারনেটিভস অফ ক্লোপিডোগ্রাল ইজ টিকাগ্রেলর। বাজারে টিকারেল নামে পাওয়া যায়, যেটা 90 মিলিগ্রাম 2টা ট্যাবলেট ইউজুয়ালি আমরা কি দিই, স্টেট খেতে বলি অ্যাজ এ লোডিং ডোজ। আর মেনটেনেন্স কি সেম, সকালে একটা, রাতে একটা চলবে। ইউজুয়ালি আফটার 1 ইয়ার আমরা ডোজটা 90 থেকে 60-তে নিয়ে যাই। ওকে, তবে টিকাগ্রেলরের দাম কিরকম, বেশি। দ্যাটস ওয়াই আমরা টিকাগ্রেলর চেয়ে ক্লোপিডোগ্রালকে বেশি প্রেফার করি আমাদের দেশের প্রেক্ষাপটে। তবে দুটার মধ্যে টিকাগ্রেলরের ইফেক্যাসি আরো বেটার। ওকে, তাহলে এটা কথা মাথায় রাখবেন, ক্লোপিড অ্যাস কম্বিনেশন ড্রাগ না, কতদিন দিবেন মাথায় রাখবেন, অ্যাটলিস্ট 1 ইয়ার্স ইন কেস অফ আপনার কি, ইন কেস অফ কার্ডিয়াক ইস্যুস। আর ব্রেনের ইস্যুস হলে আমরা ইউজুয়ালি 21 দিন পরে সিঙ্গেল অ্যান্টিপ্লাটিলেটে সুইচ করি। ব্রেনের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। ওকে, তা আমরা 1 বছর পর পেশেন্টের কন্ডিশন ভালো থাকলে ক্লোপিড অ্যাস থেকে আমরা শুধুমাত্র ক্লোপিড অথবা শুধুমাত্র ইকোস্পিরিন দিয়ে দিতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে অ্যাবাউট একিউট করোনারি সিনড্রোম, যেখানে আমরা আপনার কি স্টাডি করলাম, আমরা মোটামুটি একিউট মাইকার্ডিয়াল ইনফেকশন বা আপনার এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই সবগুলো মোটামুটি আমরা এখানে ডিসকাস করে ফেললাম। ওকে, পরের পেজে আসি, প্যালপিটেশন এন্ড ট্রেমার। এটা নিয়ে আসলে সেকেন্ড ক্লাসে ডিসকাস করব। এখানে কিছু কথা একটু করে, এই আইএসডি বা একিউট করোনারি সিনড্রোমে অনেক সময় বিটা ব্লকারসের অল্টারনেটিভ আমরা দিয়ে থাকি। হ্যাঁ, বিটা ব্লকারসের অল্টারনেটিভ আমরা ইউজুয়ালি কার্ভিসটা দিতে পারি, যেটা একটা আলফা বিটা কি বলে আলফা বিটা সিলেক্টিভ ব্লকার, যেটা বাজারে কার্ভিডিলল নামে পাওয়া যায়। ওকে, এছাড়া আমরা মেটোপ্রোলল দিতে পারি, এগুলো বিটা ব্লকারসের অল্টারনেটিভ। শ্বাসকষ্ট থাকলে আমরা ইউজুয়ালি বিটা ব্লকারসগুলো অ্যাভয়েড করি, কোনগুলো, নন সিলেক্টিভগুলো। তবে সিলেক্টিভগুলো দিতে পারবেন, যেমন এটিনলল, মেটোপ্রোলল, নেভিবলল, ইভেন বিসোপ্রোলল আমরা দিয়ে দিতে পারি। ওকে, তবে এখানে নেভিবললটার ব্লাড প্রেশার কমানোর ক্ষমতা ভালো আছে। হ্যাঁ, আর নন সিলেক্টিভ বলতে প্রোপানল, কার্বিডিল, এগুলো আমরা কি করব, অ্যাভয়েড করব। ওকে, কিছু কথা রিপিট হবে, কিছু কথা হয়তো পরের ক্লাসে দেখবেন যে আবার বললাম। ওকে, তারপরও মাথায় রাখেন। ওকে, এই যে একটা কথা, একিউট করোনারি স্ট্রোকের পেশেন্ট ইউজুয়ালি আমরা 1 মাস পর কি করি, সিঙ্গেল অ্যান্টিপ্লাটিলেটে সুইচ করি, 1 মাস বা 21 দিন পর। তবে এসিএস বা আইএসডিতে ইউজুয়ালি লং টার্ম চালাতে হয়, অ্যাটলিস্ট 1 ইয়ার বলা হয় আর কি। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, একটা পেশেন্ট একিউট করোনারি সিনড্রোম নিয়ে আসে, ঠিক আছে, আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি? আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে মাস্কুলোস্কেলেটাল পেইন, জার বা পিওডির পেইন, অ্যাজমার পেইন, নিউমোনিয়ার পেইন। আপনার হিস্ট্রি আপনাকে কি করবে, গাইড করবে এটা ডায়াগনোসিস। ধরেন একটা পেশেন্ট আপনাকে দেখাচ্ছে রাইট অ্যাপিগ্যাস্ট্রিক সরি সেন্ট্রাল পেইন, যেটা অ্যাপিগ্যাস্ট্রিক রিজিয়নে, আপনার একটা ডায়াগনোসিস অবশ্যই পিওডি মাথায় রাখতে হবে। ওকে,
তাহলে দেখেন এই জায়গায় পেইনটা ইউজুয়ালি বলতে পারে যে খাবার খেলে বা খাবারের সাথে একটা রিলেশন দিবে এবং বলবে যে খাবার খেলে বাড়তেছে বা না খেলে বাড়তেছে, একটা রিলেশন এটা দিল। তারপর বলতে পারে যে আমার কোমরে ব্যথা ছিল, আমি দীর্ঘদিন ব্যথার ওষুধ, এরকম কিছু ক্লু দিতে পারে পিওডির পেইনে। ওকে, আর মাস্কুলোস্কেলেটাল পেইন আপনাকে কি করবে, ইউজুয়ালি লোকালাইজ দেখায়, এই যে ডান সাইড একদম ফিক্সড করে দেখাবে। মাথায় রাখবেন কার্ডিয়াক চেস্ট পেইন একদম বড় ডিফিউজ টাইপসের হয়, আর মাস্কুলোস্কেলেটাল পেইন কোনো একটা লোকালাইজ, এই যে এই জায়গা মানে এই জায়গা, এই জায়গা মানে এই জায়গা, কখনো এরকম ডিফিউজ আকারে দেখায় না। ওকে, এবং ইউজুয়ালি মাস্কুলোস্কেলেটাল পেইনে হিস্ট্রি অফ ট্রমা থাকে। জার্ডের ক্ষেত্রে কি হয়, আপনার পেশেন্টের হার্ট বার্ন থাকে, রিগার্জিটেশন থাকে, খাবার উপরের দিকে ওঠে, সেগুলো বলে। হ্যাঁ, আর অ্যাজমাতে অনেক সময় চেস্ট পেইন নিয়ে আসে, সেক্ষেত্রে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ এর হিস্ট্রি থাকে, একটা লং হিস্ট্রি থাকবে, পেশেন্টের শ্বাসকষ্টের হিস্ট্রিটা একদম অনেক আগে থেকে থাকবে, পেশেন্টের হুইস রংখা এগুলো থাকতে পারে। আর নিউমোনিয়াতে পেশেন্টের কাফিং থাকবে, ফিভার থাকবে, চেস্ট পেইন থাকবে, যেটাকে ট্রায়াড অফ নিউমোনিয়া আমরা বলে থাকি। এখন এই যে পেইনের কথা আপনার কাছে ধরেন এখন ইসিজি করার সুযোগ নাই, পেশেন্টের বয়স 50, হাইপারটেনশন ডিএম আছে, চোখ বন্ধ করে কিসের ম্যানেজমেন্ট দিয়ে দেন, এসিএস বা অ্যাকিউট মাইকার্ডিয়াল ইনফার্কশনের ম্যানেজমেন্ট দিয়ে দেন। সুযোগ নাই, বাট পেশেন্টের বয়স কম, 30 বছর, করে আসতে আসতে 2 ঘন্টা লাগবে, ওয়েট করেন। আবার ধরেন করে আসতে আসতে 1 দিন লাগবে, সেই ক্ষেত্রে অনেক পেশেন্টের বয়স কম থাকলে ওভারঅল সব কিছু মিলায় পেশেন্টকে কাউন্সিলিং করে আপনি পিওডির ম্যানেজমেন্ট দিয়ে দিতে পারবেন। তবে কখনো এনএসএইচ দিবেন না আপনি আপনি শিওর না যেটা পিওডি, কারণ আপনি পিওডি এক্সক্লুড করার জন্য এন্ডোস্কোপি ছাড়া আপনার কাছে অপশন নাই। দ্যাটস ওয়াই আপনি যদি এনএসএইচ দেন ইন চেস্ট পেইন, সামটাইমস এনএসএইচ কি করে, যদি এটা পিওডির চেস্ট পেইন হয় পেইন কিন্তু বাড়বে। দ্যাটস ওয়াই আপনার পেইন কমানোর জন্য চয়েসের ড্রাগ হচ্ছে অপিয়েডস, যেগুলো বাজারে ইউট্রামাল, ইউট্রাসেট, অ্যানাডল, নাপাডল এই জাতীয় নাম পাওয়া যায়। এগুলো আপনি দিনে 2টা করে বা দিনে 3টা করে দিতে পারেন। ওকে, এগুলোর একটা সাইড এফেক্ট হচ্ছে এগুলো কি করে নজিয়া বা ভমিটিং করে, দ্যাটস আপনার ডমপেরিডন অথবা এমিস্টেট দিয়ে দিতে হবে। তাহলে আমি বললাম চেস্ট পেইন কমাতে গেলে কি করতে হবে, চেস্ট পেইন কমাতে হলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমি এনএসএইচ দিব না। ওকে, তো তাহলে আজকে প্রথম ক্লাস এইটুক শেষ করি, পরের ক্লাসে হয়তো সেম মিলার কিছু কথা আপনারা রিভিউ পাবেন, পরের ক্লাসে হয়তো ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।